আমি এখন আছি পৃথিবীর এক অনন্য শহরে, যেখানে একসঙ্গে মিলেছে দুই মহাদেশ। ইতিহাস, সাম্রাজ্য, ধর্ম আর সংস্কৃতির অসাধারণ মেলবন্ধন এখানে। আজ ঘুরে দেখব সেই শহর যাকে একসময় শাসন করেছিলেন অটোমান সাম্রাজ্যের বিখ্যাত সুলতান সুলেমান। ঠিক ধরেছেন, আমি আছি তুরস্কের ইস্তাম্বুলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। ইস্তাম্বুলে আমার প্রথম দিন। আমি এখন আছি আইয়ুব সুলতান মসজিদ এবং আইয়ুব সুলতান মাজার কমপ্লেক্সে। আমার হাতের বাম পাশে গেলে আইয়ুব সুলতানের মাজার, আর ডান পাশে হচ্ছে আইয়ুব সুলতানের মসজিদ। ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইয়ুব সুলতান মসজিদ, আর ওই যে কর্নারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আইয়ুব সুলতান মাজার। চলুন এক এক করে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। প্রথমে মাজারটা দেখব, তারপরে মসজিদটা দেখব। আমার দিনের শুরু হচ্ছে ইস্তাম্বুলের অন্যতম পবিত্র স্থান আইয়ুব সুলতান মসজিদ থেকে। এই মসজিদের নামকরণ করা হয়েছে মহান সাহাবী আবু আইয়ুব আল আনসারীর নামে। ইসলামের ইতিহাসে তার মর্যাদা অত্যন্ত উচ্চ। তার মাজার এই মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। অটোমান সুলতানদের অনেকেই ক্ষমতা গ্রহণের পর এখানে এসে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতেন। তাই এই স্থান শুধু একটি মসজিদ নয়, বরং অটোমান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাজারের ভিতরে প্রবেশ করতে একটা অন্যরকম অনুভূতি কাজ করলো। ধীর পায়ে সামনে এগিয়ে যাওয়ার সময় হাতের বাম পাশে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক। ওই যে ঝিনুকের মতো দেখতে সোনালী রং আর স্বচ্ছ কাজ ঘেরা যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এখানেই রাখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একগুচ্ছ দাড়ি। তার পাশেই রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে রোপণ করা একটি গাছের পাতা, আর পাতার উপর রাখা ছোট্ট পাথরটি তার সমাধি থেকে আনা হয়েছে। এরপর এক কদম সামনে আগাতেই হাতের ডান পাশে দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক, অর্থাৎ পায়ের ছাপ। এটি দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। ভিড়ের মধ্যে নিজেকে সামলে ধীর পায়ে আরেকটু এগিয়ে গেলাম। এরপর সাহাবী আইয়ুব আল আনসারীর কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলাম। এই মাজার প্রাঙ্গণে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত হয়। এখানকার পরিবেশ আমাকে রীতিমতো মুগ্ধ করেছে, সেই সাথে ভাবনার জগতে ডুবিয়ে দিয়েছে। আইয়ুব সুলতানের মাজার থেকে বের হলাম, এবার যাচ্ছে হচ্ছে মসজিদের দিকে। এই যে হাতের বাম পাশে এটা হচ্ছে মসজিদ। চলুন ভিতরে যাই এবং এই মসজিদটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ 1458 থেকে 1459 সালে এই মসজিদ নির্মাণের নির্দেশ দেন। এটি ইস্তাম্বুল বিজয়ের পর ওসমানীয়দের নির্মিত প্রথম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে পরিচিত। ভূমিকম্প ও সময়ের ক্ষতির কারণে মসজিদটি পরে পুনর্নির্মাণ করা হয়। বর্তমান অবকাঠামোর বড় অংশ 1800 সালে পুনর্নির্মাণের ফল। মুসলমানদের কাছে এটি অত্যন্ত সম্মানিত একটি স্থান। জানা গেছে ওসমানীয় যুগে নতুন সুলতানদের রাজ্যে অভিষেক সংক্রান্ত তলোয়ার বাঁধার অনুষ্ঠান এখানেই হতো। বড় গম্বুজ, দুটি মিনার, অলংকৃত অভ্যন্তরীণ নকশা এবং সুন্দর প্রাঙ্গণ এর বিশেষ বৈশিষ্ট্য। মসজিদটি ইস্তাম্বুলের ঐতিহাসিক আইয়ুব সুলতান এলাকায় গোল্ডেন হর্নের একদম কাছে। এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটন স্থল। সবশেষ যদি বলি, আইয়ুব সুলতান মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামী ইতিহাস, ওসমানীয় ঐতিহ্য এবং সাহাবীদের স্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। ইস্তাম্বুল এলে ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য অনুভূতি পেতে চাইলে আইয়ুব সুলতান মসজিদ অবশ্যই ঘুরে দেখবেন। আইয়ুব সুলতান মসজিদ এবং আইয়ুব সুলতানের মাজার দেখে বের হয়ে গেলাম। আমি এখন আছি সেই চত্বরে যেখান দিয়ে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম, এ গেট। এখন আমরা বেরোবো সি গেট দিয়ে। এখানে তিনটা গেট আছে, এ বি সি। ওই যে
এই পাশে হচ্ছে বি গেট, আমরা ঢুকেছিলাম ওই এ গেট দিয়ে, আর সি গেটটা হচ্ছে এই পাশে। আইয়ুব আল আনসারী মসজিদ কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা গেলাম পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ক্যাফেতে। এখানে বসে তুর্কি কফি বা চা পান করতে করতে ইস্তাম্বুলের গোল্ডেন হর্নের দৃশ্য দারুণভাবে উপভোগ করা যায়। ইস্তাম্বুল কার্ডের মাধ্যমে ক্যাভেল কারের চড়ে আমরা উঠলাম। এখানে কাটালাম খানিকটা সময়। এবার আমি যাত্রা করব ইস্তাম্বুলের আধুনিকতা দেখতে। প্রাচীন ইতিহাসের শহর হলেও পরিবহনে ইস্তাম্বুল অত্যন্ত আধুনিক। শহরে বিস্তৃত মেট্রো আর ট্রাম নেটওয়ার্ক প্রতিদিন লাখো মানুষের যাতায়াত সহজ করে তুলেছে। মজার বিষয় হলো এই মেট্রো ব্যবস্থার মাধ্যমে আপনি খুব অল্প সময়ে ইউরোপীয় অংশ থেকে এশীয় অংশে পৌঁছে যেতে পারেন। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে মেট্রোই সবচেয়ে আরামদায়ক ও সাশ্রয়ী মাধ্যম। পর্যটকদের জন্য এটি দারুণ সুবিধাজনক। ইস্তাম্বুল কার্ডের মাধ্যমে শহরটির সব ট্রান্সপোর্টে চড়তে পারবেন। দুপুরের পর মেট্রোতে চড়ে আমি চলে এলাম পৃথিবীর সবচেয়ে পুরনো এবং ব্যস্ত শপিং জায়গাগুলোর একটিতে, যাকে এক নামে সবাই চেনে, গ্র্যান্ড বাজার ইস্তাম্বুল। এটা শুধু বাজার না, এটা একটা পুরো শহরের মতো। চারিদিকে অসংখ্য গলি, দোকান আর মানুষের ভিড়। চোখ যেদিকে যায় শুধু রং, আলো আর ইতিহাস। আমি এখন আছি তুরস্কের বিখ্যাত গ্র্যান্ড বাজারে, এবং এই বাজারটা ঘুরে দেখছি আর অবাক হচ্ছি কি নেই এখানে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এক্সপেন্সিভ সব জিনিস, সব কিছু পাবেন আপনি এখানে। তবে একটা ব্যাপার হচ্ছে, এখানে মানুষজন গুলিস্তান বা বঙ্গবাজারের মতো টাকাটাকি করে। এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কি নেই এখানে? সোনার গয়না, তুর্কি কার্পেট, চামড়ার ব্যাগ, মশলা থেকে শুরু করে মিষ্টি, সব কিছু পাবেন এক জায়গায়। প্রতিটা দোকান যেন একটা ছোট্ট জগৎ। তবে এখান থেকে কেনাকাটা করলে অবশ্যই দামাদামি করবেন। দামাদামিতে এখানকার দোকানদাররা আমাদের হকার্স মার্কেট বা বঙ্গবাজারকেও হার মানায়। অটোম্যান আমলে প্রায় 1460 সালের দিকে বাজারটি তৈরি হয়েছিল। ভাবতে পারেন, শত শত বছর আগে থেকে এখানে ব্যবসা বাণিজ্য চলছে। আজও সেই ঐতিহ্য আর আধুনিক কেনাকাটা একসাথে বেঁচে আছে। চারদিকে মানুষ, ভাষা, সংস্কৃতি সব মিশে এক বিশাল রঙিন ভিড়। একটু সময় করে এখানে হারিয়ে যাওয়া সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। বাজারের ভেতর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ইস্তাম্বুলের আরেক প্রতীক, ব্লু মস্কে। এর প্রকৃত নাম সুলতান আহমেদ মসজিদ। ভেতরের নীল রঙের হাজারো টাইলসের জন্য এটি ব্লু মসজিদ নামে পরিচিত। 1609 থেকে 1616 সালের মধ্যে অটোম্যান সুলতান আহমেদ প্রথমের নির্দেশে নির্মিত হয় এই মসজিদটি। অটোম্যান স্থাপত্যের এক অনন্য উদাহরণ হিসেবে এটি বিবেচিত। 6টি মিনার, বিশাল গম্বুজ এবং অসাধারণ স্থাপত্যশৈলী এই মসজিদকে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদের মর্যাদা দিয়েছে। ঘুরতে ঘুরতে আমি এখন ব্লু মস্কের ভিতরে। এই মসজিদে সব ধর্মের মানুষজন আসতে পারে, তবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। আপনার পুরো শরীর ঢাকা থাকতে হবে, হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এবং মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। আপনি ছেলে হন বা মেয়ে হন, নিয়ম মেনে আপনি এই মসজিদে আসতে পারবেন। ভেতরে বিস্তৃত প্রার্থনা হল, জটিল ক্যালিগ্রাফি ও সূক্ষ্ম টাইল ওয়ার্ক দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিন হাজারো পর্যটক ও ধর্মপ্রাণ মুসল্লি এখানে আসেন, যা এটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্লু মস্কের ভিতরে এভাবেই বিভিন্ন দেশের মানুষজন বসে থাকে, বাচ্চারা খেলাধুলা করে,
এবং এটা সবার জন্য উন্মুক্ত। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাংলাদেশে মসজিদগুলোতে বাচ্চাদের নিয়ে গেলে বা বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বীরা বিরক্ত হন, কিন্তু এখানে বাচ্চারা খেলাধুলা করছে। ইস্তাম্বুলের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি অটোমান সাম্রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। ব্লু মক্স দেখে বের হলাম এবং ব্লু মক্স নিয়ে কিছু ইতিহাস আপনাদেরকে জানালাম। এবার চলুন আয়া সোফিয়ার দিকে যাই। ব্লু মস্কের নান্দনিকতায় হারিয়ে যেতে যেতে হঠাৎ মনে হলো বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া দেখা বাকি। ইস্তাম্বুল গেলে আয়া সোফিয়া না দেখলে চরম মিস হয়ে যাবে, তাই এখান থেকে চলে গেলাম আয়া সোফিয়ার কাছে। ওই তো আয়া সোফিয়া। ব্লু মক্সের এক্সিট গেট দিয়ে বের হলেই একদম চোখের সামনে বরাবরই পড়বে হচ্ছে আয়া সোফিয়া। এই সে আয়া সোফিয়া, যাকে দেখার জন্য অনেক দিন ধরে মনের একটা সুপ্ত বাসনা ছিল। আজকে সেই বাসনাটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। তবে প্রথম দর্শনে একটু হতাশ হলাম। ঐতিহাসিক এই স্থাপনার সংস্কার কাজ চলছে, তাই পুরো সৌন্দর্য উপভোগ করতে পারলাম না। ঘুরতে ঘুরতে আমি আয়া সোফিয়াতে, এটাকে হাজিয়া সোফিয়া বলে, হায়া সোফিয়াও বলা হয়। এটা একটা গ্র্যান্ড মসজিদ, তুরস্কের বিখ্যাত গ্র্যান্ড মসজিদ এটা, এবং বিখ্যাত ট্যুরিস্ট প্লেসও এটা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক এখানে আসেন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করেন। চলুন আমরা ভিতরে যাই। আয়া সোফিয়ার জন্য ড্রেস কোড আছে, এই যে দেখেন, বোঝাই যাচ্ছে। ছেলে হলে এই পোশাকটা ওরা প্রেফার করে, আর মেয়ে হলে এই ধরনের পোশাকে যদি আপনি আবৃত না হন ভিতরে ঢুকতে পারবেন না। প্রায় ১৫০০ বছরের পুরনো এই স্থাপনাটি প্রথমে ছিল গির্জা, পরে মসজিদ, এরপর জাদুঘর এবং বর্তমানে আবার মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে। এর দেয়াল, গম্বুজ ও অলঙ্করণে লুকিয়ে আছে বাইজেন্টাইন এবং অটোমান দুই সাম্রাজ্যের ইতিহাস। ভেতরে প্রবেশ করলেই মনে হবে যেন সময়ের বহু স্তর একসঙ্গে দাঁড়িয়ে আছে আপনার সামনে। 532 খ্রিস্টাব্দ, প্রাচীন কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। এক ভয়াবহ দাঙ্গার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরো শহর। কিন্তু সম্রাট জাস্টিনিয়ান প্রথম নতুন কিছু গড়ার স্বপ্ন দেখেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, এমন এক স্থাপনা চাই যা পৃথিবীর আর কোনো কিছুর মতো হবে না, যেখানে ঈশ্বরের মহিমা প্রতিফলিত হবে। ইঞ্জিনিয়ার অ্যান্থেমিয়াস ও ইসিডোরাসের নেতৃত্বে শুরু হয় বিশাল নির্মাণ কাজ। মাত্র 5 বছরে তৈরি হয় এক মহাকাব্যিক স্থাপনা। 537 খ্রিস্টাব্দে উদ্বোধন হয় এটির। নাম দেয়া হয় আয়া সোফিয়া। ইস্তাম্বুল তৎকালীন কনস্টান্টিনোপলের হৃদয়ে, তখন এটি ছিল খ্রিস্টানদের প্রথম গির্জা। 1453 খ্রিস্টাব্দে এক নতুন যুগের শুরু হয়। অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদের বিজয়ের মাধ্যমে শহর পরিবর্তিত হয়। তিনি ঘোষণা করেন এই স্থাপনা এখন ইসলামের উপাসনালয় হবে। এরপর আয়া সোফিয়া রূপ নেয় মসজিদে। 20 শতকে এটি রূপ নেয় জাদুঘরে, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মিলনের প্রতীক হয়ে ওঠে। গির্জার প্রতিচ্ছবি এখনও মসজিদের বাইরের অংশে উপরের দিকে বিদ্যমান, প্রবেশ পথেই চোখে পড়বে। 2020 সালে আবার নতুন সিদ্ধান্ত, আয়া সোফিয়া পুনরায় মসজিদ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। হাজার বছরের ইতিহাসে আয়া সোফিয়া শুধু একটি ভবন নয়, একটি সভ্যতার পরিবর্তন, ধর্মীয় রূপান্তর আর মানব জীবনের জীবন্ত সাক্ষী। আয়া সোফিয়া, ব্লু মস্ক, গ্র্যান্ড বাজার ঘুরে এখন চলে এলাম বসফোরাসে। সন্ধ্যাটা এখানেই কাটাবো। ইস্তাম্বুল কার্ড দিয়ে ক্রুজে ওঠার লাইনে দাঁড়ালাম। গন্তব্য ইউরোপ থেকে এশিয়া। বসফরাস প্রণালী ইউরোপ ও এশিয়াকে আলাদা করেছে, আবার একই সঙ্গে যুক্ত করেছে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এটি।
ক্রুজে বসে একদিকে প্রাসাদ, অন্যদিকে ঐতিহাসিক দুর্গ, আর মাঝখানে নীল জলের বিশাল বিস্তার। এই দৃশ্য সত্যি অবিস্মরণীয়। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় তখন বসফরাসের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। ইস্তাম্বুলকে বুঝতে হলে বসফরাসকে অনুভব করতে হবে। এখানেই যেন শহরের আসল আত্মা লুকিয়ে আছে। এদিকটা হচ্ছে এশিয়ার সাইড। বসফরাস যে নদীটা, যেটার উপর দিয়ে ক্রুজটা এলো, সেই নদীটাই তুরস্কের ইউরোপ এবং এশিয়ান সাইডটাকে আলাদা করেছে। আমার ডান পাশে হচ্ছে এশিয়ান সাইড, আর আমার বাম পাশে ওই যে সাইডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউরোপিয়ান সাইড। অর্থাৎ আমরা যে পাশ থেকে উঠেছি এটা হচ্ছে ইউরোপিয়ান সাইড, এখন যেখানে আসলাম সেটা হচ্ছে এশিয়ান সাইড। এই দেখেন। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। একদিনে পুরো ইস্তাম্বুল দেখা সম্ভব নয়, কিন্তু আইয়ুব সুলতান মসজিদের আধ্যাত্মিকতা, মেট্রোর আধুনিকতা, আয়া সোফিয়ার ইতিহাস, গ্র্যান্ড বাজার আর ব্লু মস্কের সৌন্দর্য, বসফরাসের মোহনীয়তা, সব মিলিয়ে আজকের দিনটা ছিল অসাধারণ। তো বসফরাস ট্যুর শেষ করে এইমাত্র নেমে গেলাম, এখন আছি মেট্রো স্টেশনে। এর মাধ্যমে শেষ হলো আমার তুরস্ক ভ্রমণ। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে। সুলতান সুলেমানের দেশে ইতিহাস যেন শুধু বইয়ের পাতা নয়, জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি রাস্তা, প্রতিটি মিনার আর প্রতিটি দেয়ালের প্রাসাদে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।